হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। আমরা আজকের আলোচনায় বাক্যকে অর্থগত দিক থেকে কটি ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলো কি কি এবং ভাগগুলোর যে বিস্তারিত আলোচনা সেই আলোচনা নিয়ে আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করব, সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা ইংলিশ গ্রামারের যে জায়গাটা আছে, ইংলিশের যে সেন্টেন্সের যে 5টি ভাগ আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ ইত্যাদি, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা প্যারালেলি এখানে আলোচনা করব। কেন কি একসঙ্গে আলোচনাটা করলে আমার মনে হয় তোমাদের হৃদয়ঙ্গম করতে বিষয়টি অনেক বেশি সুবিধে হবে। এই কারণ দুটো আলাদা কিছু বিষয় না, এটি আমাদের বাংলার বিষয়, ওটি ইংলিশের বিষয়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক এবং আমরা প্যারালেলি আলোচনাটা করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আলোচনাটা কত ভালো হয়েছে বা কত খারাপ হয়েছে। তো যাই হোক, আমরা শুরু করছি। বাংলা ব্যাকরণে বাক্যকে অর্থগত দিক থেকে 7টি শ্রেণীতে ভাগ করা যায়। আমরা একে একে শ্রেণীগুলোর নাম বলি। এক, নির্দেশক বাক্য। ঠিক আছে, নির্দেশক বাক্যকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, হ্যাঁ বাচক, না বাচক। আমরা পরে আসছি। প্রথমত আমরা বিভাগগুলো পড়ছি যে বাক্যকে 7টি শ্রেণীতে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে নির্দেশক বাক্য, 2 নম্বর হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে, বা প্রশ্নবাচক বাক্য আমরা বলতে পারি। 3 নম্বর হচ্ছে আবেগসূচক বাক্য। 4 নম্বর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। 6 নম্বর হলো শর্ত সাপেক্ষ বা কারণাত্মক বাক্য, ঠিক আছে। আর 7 নম্বর হচ্ছে সন্দেহবাচক বাক্য। এই 7টি বাক্য বাংলা ব্যাকরণের বাক্যের যে অর্থগত শ্রেণী বিভাগ যদি আমরা করি, তাহলে এই 7টি বাক্য কিন্তু আমরা পাই। তোমরা একটি বিষয়ে খেয়াল করলে দেখবে যে উপরে যে 5টি বাক্য, নিচের সন্দেহবাচক বাক্য এবং শর্ত সাপেক্ষ যে বাক্যটি আছে, এই দুটো বাক্য বাদ দিয়ে উপরে যে 5টি বাক্য আছে, সেই 5টি বাক্য কিন্তু ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, ইংরেজি গ্রামারের যে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের যে ভাগগুলো আছে সেখানেও কিন্তু আমরা পাই। তো আমরা প্রত্যেকটি বিভাগের সঙ্গে সঙ্গে আবার ইংরেজিটাকেও আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের আলোচনাতে। তো যে 7টি বিভাগ বললাম, তার প্রথম যে বিভাগটি নির্দেশক বাক্য, সেই নির্দেশক বাক্য দিয়ে আমরা শুরু করছি। নির্দেশক বাক্য কি? নির্দেশক বাক্য হলো যে বাক্যের মধ্যে একটি ঘটনা বিবৃত থাকে। জাস্ট একটি কী থাকবে? একটি ঘটনা বিবৃত থাকবে, যেটাকে আমরা ইংরেজিতে বলে একটা স্টেটমেন্ট থাকবে। সেটাই হচ্ছে একটা নির্দেশক বাক্য, একটা ঘটনার বিবৃতি বা ব্যাখ্যা, একটা সাধারণভাবে একটা ঘটনার বিবৃতি বা ব্যাখ্যা, সেটাই হলো নির্দেশক বাক্য। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। যে আমাদের গ্রামে একজন সৎ মাস্টারমশাই আছেন, আমাদের গ্রামে একজন সৎ প্রাক্তন মাস্টারমশাই আছেন, তিনি একজন গুণী ব্যক্তি। ঠিক আছে, আমরা এরকমভাবে বলতে পারি তিনি একজন গুণী ব্যক্তি। ঠিক আছে, গ্রামের বিদ্যালয়টি বেশ সাজানো গোছানো। এগুলো, এই যে 3-4টি বাক্য বললাম, এগুলো প্রত্যেকটি কী আছে? প্রত্যেকটিতে কিন্তু একটা ঘটনাকে আমরা কি এগিয়ে নিয়ে গেছি, বা একটা স্টেটমেন্ট বা একটা বিবৃতি বা একটা ব্যাখ্যা আমি এখানে রেখেছি। একটা ঘটনাকে আমরা বা ফ্যাক্টকে আমরা তুলে ধরেছি, সেটাকে আমরা বলছি নির্দেশক বাক্য। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আমি তোমাদের আজকে বাংলা ক্লাস নেব, এগুলো সবই হচ্ছে একটা ঘটনা বা ফ্যাক্ট। সেটাই হচ্ছে নির্দেশক বাক্য। এই নির্দেশক বাক্যগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্যাবাচক বাক্য বা অস্তার্থক বাক্য, আরেকটা হচ্ছে নয়ার্থক বাক্য বা নাবাচক বাক্য। যখন হ্যাবাচক বলতে কি, যখন ইতিবাচক কোনো ঘটনাকে বিবৃত করে তখন সেটা হচ্ছে হ্যাবাচক বাক্য, আর যখন নেতিবাচক কোনো ঘটনাকে বিবৃত করে তখন সেটা হচ্ছে নাবাচক বাক্য। খুব সিম্পল, যে আমাদের বাড়িতে একটিও কাঁঠাল গাছ নেই, ঘটনাটা কি? কাঁঠাল গাছ থাকা না থাকা, তো সেটা নেই, নেতিবাচক, তাহলে এটা হচ্ছে নাবাচক বাক্য। তাহলে আমি নির্দেশক বাক্যের যে শ্রেণীবিভাগের মধ্যে এটি কি বললাম, আমাদের বাড়িতে একটিও কাঁঠাল গাছ নেই, তাহলে এটা একটা নেতিবাচক ঘটনাকে বিবৃত করবে, তাহলে এটা একটা নেতিবাচক বাক্য। আবার যেগুলো নেতিবাচক নয় সেগুলোই হচ্ছে ইতিবাচক। ঠিক আছে, যেগুলো নেতিবাচক নয় সেগুলোই হচ্ছে ইতিবাচক। আমাদের বাড়িতে আম গাছ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ইতিবাচক বাক্য। তাহলে এগুলো হচ্ছে, এই নির্দেশক বাক্যগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইতিবাচক আর একটি হচ্ছে নেতিবাচক। তাহলে বোঝাই গেল। ঠিক আছে, খুব সহজভাবেই বোঝা গেল। এবারে আমরা ইংলিশের দিকে যদি যাই, ইংলিশে কিন্তু এই যে নির্দেশক বাক্য, এটা কি ইংরেজিতে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স ওই একই ব্যাপার, যে কোনো ঘটনা বিবৃত করে। উই হ্যাভ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে, একটা ঘটনাকে বিবৃত করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমাদের গাড়ির ড্রাইভার একজন সৎ মানুষ, আমাদের গাড়ির ড্রাইভার, আওয়ার ড্রাইভার ইজ এ অনেস্ট ম্যান, আওয়ার ড্রাইভার ইজ এ অনেস্ট ম্যান।
আমাদের গাড়ির ড্রাইভার একজন সৎ মানুষ, এই যে ঘটনাকে বিবৃত করলাম, ঠিক আছে, তিনি আমাদের খুব ভালো করে ইংরেজি পড়ান, হি টিচেস আস ইংলিশ ভেরি ওয়েল। এগুলো হচ্ছে কি সব ঘটনাকে বিবৃত করলাম, তাহলে এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, বাংলায় সেটাকে বলছি নির্দেশক বাক্য। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সেও এখানেও কি হতে পারে, তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো হতে পারে। অ্যাফার্মেটিভ কি, অ্যাফার্মেটিভ হচ্ছে যখন আমি ইতিবাচক হবে বাক্যটি তখন সেটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে। উই হ্যাভ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ, সেটা অ্যাফার্মেটিভ আমাদের কি আছে, ঠিক আছে। উই ডোন্ট হ্যাভ এনি গুড রোড টু মুভ অন, আমাদের ইন আওয়ার ভিলেজ, আমাদের ভিলেজে কোনো ভালো রাস্তায় নেই চলাফেরা করার জন্য, ঠিক আছে। উই ডোন্ট হ্যাভ এনি কি বলবো, এনি বিগ ট্রি ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কোনো বড় গাছ সেরকমভাবে নেই। উই ডোন্ট হ্যাভ এনি বিগ মার্কেট অর বিগ শপিং মল ইন আওয়ার সিটি, আমাদের সিটিতে কোনো রকম শপিং মল নেই। উই ডোন্ট হ্যাভ এনি শপিং মল, উই ডোন্ট হ্যাভ এনি শপিং মল ইন আওয়ার সিটি, আমাদের সিটিতে বা আমাদের ইন আওয়ার টাউন, আমাদের টাউনে কোনো শপিং মল নেই। এই যে ঘটনা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। যখন ইতিবাচক ঘটনা বিবৃত করে তখন সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যখন সেটা নেতিবাচক ঘটনা বিবৃত করে তখন সেটা হয় নেগেটিভ। তাহলে বোঝা গেল নির্দেশক বাক্যে যেটা হ্যাঁবাচক এবং নাবাচক, ইংলিশে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্গত অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। খুব সহজেই বুঝলাম। নেক্সট আমরা যে বাক্যের দিকে যাব, নির্দেশক বাক্যের পরে প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্য কি, প্রশ্নবাচক বাক্যে জিজ্ঞাসা থাকে। খুব সহজ সরলভাবে বলতে গেলে জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানার চেষ্টা করা হয় বা জানতে চাওয়া হয়। এই জানতে চাওয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয়, কমূলক প্রশ্ন দিয়ে হয়। ইংরেজিতে সেটা WH কোশ্চেন, ইংরেজিতে সেটা WH কোশ্চেন ট্যাগ করে যেটা হয়, বাংলায় সেটা হয় কমূলক প্রশ্ন। যেমন তোমার নাম কি, এই যে কি, কোথায় থাকো, কিভাবে এখানে পৌঁছলে, কতদিন পরে তুমি বাড়িতে ফিরবে, হ্যাঁ, তোমাকে কোয়ারেন্টাইন সেন্টারে কতদিন থাকতে হবে ইত্যাদি। এই যে কমূলক প্রশ্ন সবই হচ্ছে কি, এগুলো সবই তোমার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা পরে আসছি, কিন্তু বাংলায় সেগুলো হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্য। এবার বাংলার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা বাংলায় যে আমরা যে কমূলক যে বাক্যগুলো আছে বা কমূলক যে শব্দগুলো দিয়ে আমরা যে প্রশ্নবোধক বাক্য তৈরি করছি অর্থাৎ জিজ্ঞাসা করছি, সেই জিজ্ঞাসাগুলোর মধ্যে একটি বিষয় তোমরা মাথায় রাখবে যে কি, কয় হর্ষ ই কি আর কয় দীর্ঘ ই কি, এই দুটো কোশ্চেনের যে ট্যাগিং, এই দুটো কোশ্চেনের ট্যাগিং কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ কয় হর্ষ ই কি দিয়ে যখন আমি প্রশ্ন করছি, ঠিক আছে, তখন হচ্ছে কি, তখন তার উত্তরটা আসবে হ্যাঁ বা নাতে, ঠিক আছে। তুমি কি ভাত খাবে, তখন কিন্তু আমি হর্ষ ই বসাবো, তুমি কি ভাত খাবে, তার মানে এর প্রশ্নের উত্তরটা কি আসবে, হয় হ্যাঁ, আইদার হ্যাঁ ইয়েস অন্য আসবে যে তুমি কি ভাত খাবে, হ্যাঁ বা নাতে প্রশ্নের উত্তরটা আসবে যে হ্যাঁ খাবো বা না খাবো না। তাহলে এক্ষেত্রে আমাদের যে কিটা হবে সেটা হবে কয় হর্ষ ই কি। আর যখন কয় দীর্ঘ ই দিব, তার মানে তার যে উত্তরটা সেটা হবে বড়, ঠিক আছে। তুমি কি খাবে বলা হলো, তুমি কি খাবে, তার প্রশ্ন কিন্তু হ্যাঁ বা না হয় না। যদি আমি দীর্ঘ ই দিই তাহলে কিন্তু তার প্রশ্নের উত্তরে হবে তুমি কি খাবে, তখন তার প্রশ্নের উত্তরটা কিন্তু হ্যাঁ বা নাতে নয় যে আমি চা খাবো বা আমি কফি খাবো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের যখন বিবৃত ধর্মী আমাদের উত্তর আসবে তখন সেটা হবে তখনকার যে কোশ্চেনের যে ট্যাগিংটা, কমূলক যে ট্যাগিংটা, সেটা কিন্তু দীর্ঘ ই দিয়ে করব। আর যখন সংক্ষিপ্ত উত্তর হবে হ্যাঁ বা না দিয়ে, তখন কিন্তু হর্ষ ই দিয়ে করব। এক্ষেত্রে বলি তোমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখানে একটু ট্রিক্স বলে দিই যে দেখো, কয় হর্ষ ই, হর্ষ মানে কি, হর্ষ মানে ছোট, তো কয় হর্ষ ই কি মানে ছোট, তার মানে তার উত্তরও ছোট হ্যাঁ বা নাতে। আর দীর্ঘ মানে কি, বড়, তাহলে কয় দীর্ঘ ই কি, তাহলে তার উত্তর আসবে কি, বড়ই আসবে। এভাবে তোমরা কিন্তু বিষয়টিকে মনে রাখতে পারো। তাহলে আমরা কিন্তু প্রশ্নবাচক বাক্য শেষ করলাম। এবার ইংলিশের ঢুকি, ইংলিশ গ্রামারে যেটা আছে প্রশ্নবোধক বাক্য, সেটাকে ইংরেজিতে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেশন করা, কোনো কিছু জানা, ঠিক আছে। সেক্ষেত্রে ওই যে WH কোশ্চেন দিয়ে আসে, হোয়াটস ইউর নেম, হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু, ঠিক আছে, এগুলো সবই কিন্তু। আর কোশ্চেন ট্যাগিংটা থাকবে, বাংলার ক্ষেত্রেও তাই, ইংলিশের ক্ষেত্রেও তাই। কোশ্চেন মার্ক যে চিহ্নটা, সেই চিহ্ন তো থাকবেই সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে, সেটা থাকতেই হবে। তো ইংলিশে সেটাকে বলছে ইন্টারোগেটিভ কোশ্চেন। ইন্টারোগেটিভ কোশ্চেন কীভাবে হয়, WH দিয়ে হয়, ঠিক আছে। হাউ ওল্ড ইউ আর, হ্যাঁ, কোথা থেকে তুমি এসেছো, হোয়াট ডু ইউ কেম ফ্রম, ঠিক আছে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এই WH কোশ্চেন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন। আর বাংলাতে তুমি যাও কমূলক প্রশ্ন দিয়ে, কমূলক শব্দ দিয়ে তোমরা কি করছো, কতগুলো প্রশ্ন করছো, ঠিক আছে। সেই প্রশ্নগুলো আমি আবার কি হর্ষ কি, কয় হর্ষ কি আর কয় দীর্ঘ কি, বিষয়টা তো বলেই দিয়েছি। তো কমূলক প্রশ্ন দিয়ে প্রশ্ন করছো, সেটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য, ইংরেজিতে হচ্ছে ইন্টারোগেটিভ।
উদাহরণস্বরূপ আমি বলে দিলাম। তাহলে আমরা পরের সেন্টেন্সে যাই। পরের সেন্টেন্সে আমি আসছি হচ্ছে আবেগসূচক বাক্য। ঠিক আছে, তো আবেগসূচক বাক্য কি? আবেগসূচক বাক্যের মধ্যে আমাদের কি হবে, একটি দুঃখ, আনন্দ, ঘৃণা, ক্ষোভ এগুলো কিন্তু প্রকাশ পাবে, সেটাকে বলা হচ্ছে আবেগসূচক বাক্য। ঠিক আছে, বাংলায়। এবং তার একটা আবেগসূচক চিহ্ন থাকবে। সেই আবেগসূচক চিহ্নটা কীরকম? আবেগসূচক চিহ্নটা একটি দাড়ি দিয়ে নিচে যেমন একটি ফুল স্টপ থাকে, সেটাই হচ্ছে আবেগসূচক চিহ্ন। তোমরা জানো আশা করি। তো সেটা হচ্ছে আবেগসূচক বাক্য, যে বাক্যগুলোর মধ্যে দুঃখ, আনন্দ, ক্ষোভ, হ্যাঁ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পাবে, সেগুলোই হচ্ছে আবেগসূচক বাক্য। উদাহরণ আসছে, উদাহরণে আসি। যে কি মজা, আমরা খেলাটি জিতে গেছি। এই যে কি মজা দিয়ে আবেগসূচক চিহ্নটি থাকলো এবং বলা হলো যে আমরা খেলাটি জিতে গেছি। ঠিক আছে, হায় হায় আমার কি সর্বনাশ হলো, এই হায় হায় বলে আবেগসূচক চিহ্ন, কি সর্বনাশ হলো, এগুলো সবই আবেগসূচক। তাহলে কি বললাম? দুঃখ, বিস্ময়, আনন্দ, হ্যাঁ, সবই হচ্ছে আবেগসূচক বাক্যের মধ্যে পড়ছে। ইংরেজিতে এটাতে যাও, ইংরেজিতে এটাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স ইংরেজিতেও তাই, ওই আবেগ প্রকাশ পাবে, অর্থাৎ দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, হ্যাঁ, ক্রোধ হতে পারে, ক্ষোভ হতে পারে, এগুলো প্রকাশ পাবে। এবং আবেগসূচক চিহ্ন তো অবশ্যই থাকবে সেখানে, আবেগসূচক চিহ্ন অবশ্যই থাকবে। ইংরেজিতে দু একটি উদাহরণ দিয়ে বোঝানো যায় ব্যাপারটা, যে কি, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা আমরা খেলাটি জিতে গেছি। এটা আমাদের এক্সক্লেমেটরি সাইন থাকবে, এবং তাহলে সেটা কি হবে? সেটা আবেগসূচক বা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা কিন্তু বা আমরা আরও ইংরেজিতে বলি, দুঃখের একটা যদি আমরা সেন্টেন্সের উদাহরণ নিই, অ্যালাস, অ্যালাস শি ইজ নো মোর, হায় তিনি আর আমাদের মধ্যে নেই। এই বাক্যগুলো সবই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটাই যখন বাংলায় যাচ্ছি তখন সেটা হয়ে গেছে আবেগসূচক বাক্য। ঠিক আছে, আমরা তিনটি বাক্য শেষ করলাম। এবারে আসছি অনুজ্ঞাবাচক বাক্যে। অনুজ্ঞাবাচক কি? অনুজ্ঞাবাচক বাক্যে সবসময় আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে। অনুজ্ঞাবাচক বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। ঠিক আছে, তো খুব সিম্পল, জানলাটি বন্ধ করো, আদেশ। ঠিক আছে, সর্বদা সর্বদা ট্রাফিক রুল মেনে চলবে, উপদেশ। ঠিক আছে, আদেশ, উপদেশ, অনুরোধ, দয়া করে আমাকে একদণ্ড শান্তি দাও, এগুলো হচ্ছে কি? অনুরোধ। তা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি যখন বোঝাচ্ছে তখন কি হবে? তখন সেটা হবে অনুজ্ঞাবাচক বাক্য। আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝালে তখন সেটা হবে অনুজ্ঞাবাচক বাক্য। ঠিক আছে, এই অনুজ্ঞাবাচকগুলো বাক্যগুলোর উদাহরণ আমি বললাম। এই বাক্যগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। বর্তমানকালের কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে সেটাকে বলা হবে বর্তমান অনুজ্ঞা, আর ভবিষ্যৎকালের কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝালে তবে সেটাকে বলা হবে ভবিষ্যৎ অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা কেমন? যেমন জানালাটি বন্ধ করো, পিতামাতাকে স্নেহ করো, ঠিক আছে, সর্বদা ট্রাফিক রুল মেনে চলো, এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞা। প্রত্যেকটা সেন্টেন্সের ক্রিয়াপদের যে গঠন সেটা দেখেই আমরা বুঝতে পারি যেটা একটি বর্তমানের অনুজ্ঞা, বর্তমানকালের ঘটনা। এবার বর্তমান অনুজ্ঞার বললাম যে বর্তমানকালের আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। আবার ভবিষ্যৎ অনুজ্ঞা কাকে বলছে? ভবিষ্যৎকালের আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে, যে সর্বদা ট্রাফিক রুল মেনে চলবে, এই যে ভবিষ্যৎকাল, তো সর্বদা ট্রাফিক রুল মেনে চলবে, এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। পিতামাতাকে স্নেহ করবে, ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। ক্লাস শেষ হওয়ার পর দরজা জানলা বন্ধ করবে, এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। তো এইভাবে আমরা কিন্তু অনুজ্ঞাকে, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্যকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। বোঝা গেল? তাহলে বন্ধুরা, বাংলায় আমরা বুঝে গেলাম। এবার এই অনুজ্ঞাবাচক বাক্যটাতে আমরা যাচ্ছি কোথায়? অনুজ্ঞাবাচক বাক্যটিতে আমরা যাচ্ছি ইংলিশে। ইংলিশের ক্ষেত্রে কি আছে? ইংলিশের ক্ষেত্রে অনুজ্ঞাবাচক বাক্য হলো ইম্পারেটিভ সেন্টেন্স বলছি আমরা, সেটাকে কি বলছি? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক একই, ওখানেও কি বলবে? অর্ডার বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে, রিকোয়েস্ট বোঝাবে। এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, ওখানে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। খুব সিম্পল। অর্ডার, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। ডোন্ট ক্রস দ্য রোড হোয়েন উইথাউট লুকিং টু সাইড, আমরা যদি এরকম বলি, বোথ সাইডস, এটা হচ্ছে উপদেশ। ঠিক আছে, ডোন্ট ওভাররুল দ্য ট্রাফিক রুলটাকে ভঙ্গ করো না, ঠিক আছে, ডোন্ট ব্রেক দ্য ট্রাফিক রুল। এই যে আমরা উপদেশ, অনুরোধ বলছি, এগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো একই জিনিস এখানে হবে অর্ডার, অ্যাডভাইস। ঠিক আছে, ওখানে যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, এখানে অর্ডার, অ্যাডভাইস আর রিকোয়েস্ট বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। ঠিক আছে, প্লিজ পিক আপ দ্য ফোন,
এগুলো হচ্ছে সবই আমাদের ইংলিশের ক্ষেত্রে এটাকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম বাংলায় হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য আর ইংরেজি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলার অনুজ্ঞাবাচক বাক্য কি দুটি শ্রেণী থেকেও ভাগ করলাম। এবারে আসছি আমরা বাংলায় যেটা আসছে সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য কি, যে না ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে কি হবে, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে কারোর জন্য কিছু প্রার্থনা বোঝাবে, ঠিক আছে, সেটা ভগবানের কাছে হতে পারে, ঠিক আছে। আমরা জেনারেলি আমরা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমরা কি করি, প্রে করি বা প্রার্থনা করি। তাহলে হচ্ছে প্রার্থনা সূচক বাক্যে কী হবে, প্রার্থনা সূচক বাক্যে কিন্তু একটা প্রেয়ার বোঝাবে বা প্রার্থনা বোঝাবে, হ্যাঁ, কারোর জন্য উইশ বোঝাবে, তখন সেটাকে বলছি প্রার্থনা সূচক বাক্য। বাংলায় দু একটি উদাহরণ দিয়ে বোঝানো যায় বিষয়টা, যে কি ভগবান তোমার মঙ্গল করুন, তুমি দীর্ঘজীবী হও, এগুলো সবই হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, ঠিক আছে। তোমার অবশ্যই ভালো হবে, তুমি তোমার ভগবান তোমার অনেক মঙ্গল করবে, এই যে যেগুলো বলছি আর কি, প্রার্থনায় যেগুলো হচ্ছে, তুমি অনেক বড় মানুষ হও, ঠিক আছে, তুমি সুখী হও, জীবনে তুমি সুখী হও, এগুলো সবই হচ্ছে প্রার্থনা সূচক বাক্য বাংলায়। ইংলিশে যাই, ইংলিশে এই প্রার্থনা সূচক বাক্যটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ওই একই ব্যাপার, ওখানেও প্রার্থনা বোঝাবে কি, যে মে ইউ লিভ লং, হ্যাঁ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, এখানেও কিন্তু কী হবে, আমাদের উইশ বোঝাবে বা প্রার্থনাটা বোঝাবে। তাহলে বোঝা গেল এখানে আমাদের বাংলায় বলছি সেটাকে প্রার্থনা সূচক ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, ইংলিশে বলছি অপটেটিভ সেন্টেন্স। একই জিনিস বাংলা আর ইংলিশে হলো, ঠিক আছে। এই পর্যন্ত গিয়ে, এই 5টি সেন্টেন্স পর্যন্ত গিয়ে কিন্তু আমাদের কিন্তু ইংলিশের যে চ্যাপ্টারটা, ইংলিশের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটি শেষ হলো। বাংলায় আরও দুটি অতিরিক্ত রয়েছে, একটি হচ্ছে সন্দেহবাচক বাক্য আর একটি হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। তো আমরা আসছি, অনুজ্ঞাবাচক পড়েছি, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য হলো। এবার আমরা আসছি বাংলার যে ইংলিশের যে 5টি সেন্টেন্স, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ইংলিশের হলো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ইংলিশে হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ অ্যান্ড অপটেটিভ হয়ে গেল। এবার বাংলাতেও যেটা আমরা করলাম, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগসূচক বাক্য, আর হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এরপর আমরা দুটো বাক্য করব, সেটা হচ্ছে সন্দেহবাচক বাক্য আর একটা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য, ঠিক আছে। তো শর্ত সাপেক্ষ বাক্য কি, শর্ত সাপেক্ষ বাক্যে হচ্ছে বাক্যের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক থাকবে। একটি বাক্য যেমন বলা যায় যে বৃষ্টি হলে আমি যাব না, বৃষ্টি হলে আমি যাব না, অর্থাৎ এই যে বৃষ্টি হলে যাব না, এই যে আমার যাওয়াটা ডিপেন্ড করছে বৃষ্টির হওয়া না হওয়ার উপর। এই যে কার্যকারণ বা শর্ত সাপেক্ষ, সেটাকে আমরা কিন্তু বলছি শর্ত সাপেক্ষ বাক্য। হ্যাঁ, তুমি যদি আসো তবে খুশি হব, তুমি এলে খুশি হব, এই যে ব্যাপারগুলো শর্ত সাপেক্ষ, তোমার আমার খুশি হওয়াটা তোমার আশার উপর নির্ভরশীল। এই যে শর্ত সাপেক্ষ বা কার্যকারণ, বা তোমার আশাটা আমার কাছে, তোমার আশাটা যে কার্য যদি হয়, আমার খুশিটা হবে ফলাফল। তো এরকমভাবে কার্যকারণ সম্পর্ক যুক্ত যে বাক্যগুলো আছে সেটাকে আমরা বলছি শর্ত সাপেক্ষ বাক্য, ঠিক আছে। তো তুমি এলে আমি খুশি হব, যদি তুমি যাও তবে আমি যাব, ঠিক আছে। এই বাক্যগুলো হচ্ছে শর্ত সাপেক্ষ সূচক বাক্য। আরেকটি শেষ বাক্যের মধ্যে প্রবেশ করছি, সেটা হচ্ছে সন্দেহবাচক বাক্য। বাংলায় যেটা আছে, ইংরেজিতে ডিউবিয়াস বলে, কিন্তু সেরকমভাবে আমাদের কোনো শ্রেণীবিভাগ ওরকমভাবে উল্লেখ থাকে না। তো বাংলায় সেটাকে সন্দেহবাচক বাক্য বলছে। সন্দেহবাচক বাক্যে কতগুলো সন্দেহবাচকমূলক শব্দ থাকবে, সেগুলো কি, নাকি, বুঝি, হয়তো, তো, সম্ভবত, ইত্যাদি ইত্যাদি। তোমার নাকি বিয়ে, সন্দেহবাচক বাক্যের কথা বলছি, সন্দেহবাচক বাক্য বললাম তোমার নাকি বিয়ে। এই যে নাকি, নাকি কথাটার মধ্যে দিয়ে একটা সন্দেহ প্রকাশ পেয়েছে, তাহলে এটাকে আমরা বলছি সন্দেহবাচক বাক্য। বুঝি, আমার বুঝি শখ আহ্লাদ থাকতে নেই, আমার বুঝি শখ আহ্লাদ থাকতে নেই, এই যে বুঝি, এর মধ্য দিয়ে সন্দেহ। সম্ভবত খুব আজকে বৃষ্টি হবে, সন্দেহ। তাহলে যেখানে যে বাক্যের মধ্যে একটু সন্দেহ বা ডাউট আসবে, এবং এই ডাউটগুলো বা সন্দেহগুলো আনার জন্য কতগুলো সন্দেহবাচক শব্দ আনা প্রয়োজন, সেগুলোর মধ্যে কি, সেগুলো হচ্ছে নাকি, বুঝি, যেন, তো, এই সমস্ত সন্দেহবাচক শব্দ যেখানে থাকবে, এবং যেখানে যে বাক্যের মধ্যে একটা সন্দেহের একটা আবহ থাকবে, তখন সেটাকে আমরা বলছি সন্দেহবাচক বাক্য। তো বন্ধুরা, বাংলার আমরা 7টি শ্রেণীবিভাগই কমপ্লিট করলাম, এবং ইংলিশের 5টি সেন্টেন্স কিন্তু আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করো। কোথাও কোনো সমস্যা হলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসে আমাকে কমেন্ট করো, কোনো সন্দেহ থাকলে, কোনো ডাউট থাকলে সেটাকে ক্লিয়ার করে নাও। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো যদি লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।